3 দিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে, হাসপাতালে ভিড় না করার আহ্বান। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে এলেই দেশে ফেরার আশা তারেক রহমানের। ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, কোনো বাধা আপত্তি নেই সরকারের। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একই দিনে গণভোট করতে প্রস্তুতি। রাজধানীতে মক ভোটিং, 2 ব্যালটে ভোটের সময় বিবেচনায় প্রস্তুতি। সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে বেসরকারিতে। কমিশন পান গাড়ি চালক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীও, সিন্ডিকেটের সঙ্গে জড়িত খোদ পরিচালক। এবং কমছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন। জ্বালানি খাতে বড় ধাক্কায় আগাম বার্তা, বলছেন বিশেষজ্ঞ। নতুন কূপ খননের বাস্তবায়ন গতি নিয়ে প্রশ্ন। দেখছিলেন শিরোনাম। ভোরের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা 3 দিন ধরে অপরিবর্তিত, নিতে পারছেন চিকিৎসা। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই। অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের সুপারিশে দ্রুত বাইরে নেয়ার ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য বিদেশে হাসপাতাল ও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের নেতারা। এ সময় হাসপাতালে ভিড় না করারও অনুরোধ জানান তারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত 9টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, 3 দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, নিতে পারছেন চিকিৎসা। বিদেশে পাঠানোর বিষয় নির্ভর করছে স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। ডাক্তার জাহিদ আরও জানান, বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডে রয়েছেন দেশ বিদেশের চিকিৎসকরা। সার্বক্ষণিক মায়ের চিকিৎসার বিষয়ে যুক্ত রয়েছেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদুর রহমান। দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা, তাদের যে উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে বিকেলে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে শারীরিক অবস্থা স্থিতিশীল হতে হবে। এ সময় হাসপাতালে ভিড় না করার আহ্বান জানান তিনি। তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। এদিন সকালে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি নেতারা। দলীয় প্রধানের জন্য দোয়া চেয়ে তারা জানান, বিদেশি হাসপাতাল ও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার অবস্থায় পৌঁছালে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইয়েতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। হাসপাতাল থেকে বেরিয়ে এনসিপি ও নাগরিক ঐক্যের নেতারা জানান, অবস্থা সংকটাপন্ন হলেও বেগম জিয়া সজাগ ও সজ্ঞানে আছেন। সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেটা উনি ফলো করতে পারছেন। শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ।
বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। প্রায় এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন। এই পোস্ট ঘিরে আলোচনার জবাবে প্রেস সচিব জানান, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বাধা আপত্তি নেই। আর মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমানের পোস্টেই সব জবাব রয়েছে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। স্ট্যাটাসে তিনি আরও জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে আসছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে চিকিৎসার সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেসবুক পোস্ট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তারেক রহমানের পোস্টেই সব জবাব রয়েছে। সোশ্যাল মিডিয়ার কাজই তো এটা, বিদ্বেষ ছড়ানো, ব্যক্তিগত প্রচার, মানুষকে আপনার চরিত্র হনন করা, এগুলো তাদের কাজ। উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, সেলফ এক্সপ্লানেটরি এটা। এদিকে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের বিধিনিষেধ বা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে আমাদের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। উনি যখন ইচ্ছা বাংলাদেশে ফিরতে পারেন, তো উনি ওনার মতো ডিসিশন নেবেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেছেন প্রেস সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত হলো উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ করে অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উত্থাপিত হয়। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযানে বিভিন্ন সময়ে বন্দী অবশিষ্ট 24 জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোট পরিদর্শনে গিয়ে তিনি জানান, একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে তা দেখেই প্রস্তুতি সম্পন্ন করবে এসি। লাইন দেখে বোঝার উপায় নেই, এটি নির্বাচন কমিশনের ভোটের আগের প্রস্তুতি। ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি। ভোট শেষ হবার আগ মুহূর্তে জাল ভোট দিতে এসেই ধরা পড়ল ভোট গ্রহণ কর্মকর্তার হাতে। সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন সহকারী প্রিজাইডিং অফিসার। শনিবার রাজধানীর আগারগাঁ শেরেবাংলানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিং এর আয়োজন করে নির্বাচন কমিশন। বেশিরভাগ ভোটারই ছিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরাই। তাতেই দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। সকাল 8টায় ভোট শুরুর কথা থাকলেও 15 মিনিট পরে শুরু হয় ভোট গ্রহণ, চলে বেলা 12টা পর্যন্ত।
একই সঙ্গে দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান গণভোট নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের। দেখার পর আর এই সময় কি এখানে আছে? হ্যাঁ বা না দিবে এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। না, এটা পড়ার সুযোগ হয় না। কোনো সময় পড়ে নাই, আমি দুটো কোনো সময় পড়ে আমি বুঝি যে কি দেওয়া যায়। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সিএসি জানান মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা, জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether this number of polling stations are sufficient or not. সংসদ ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে উল্লেখ করে সিএসসি জানান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই। তফসিল আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ইসির মক ভোটিংয়ে 500 জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে 352টি, ভোট পড়েছে 70.4%। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে অন্তত 4টি জোটের আবির্ভাব হচ্ছে রাজনীতিতে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এবং আন্দোলনের সঙ্গী 7 দল নিয়ে জামায়াতের মোর্চা অনেকটাই দৃশ্যমান। তবে জোট গঠন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে এনসিপি। মধ্যপন্থী দল নিয়ে নতুন জোট নাকি বিএনপি জামায়াতের কোনো এক দলের সঙ্গে আসন সমঝোতা, তা নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনে দলটি। আর বাম দলগুলোর বৃহত্তর নতুন মোর্চা আত্মপ্রকাশের অপেক্ষায়। হাসান ওয়ালির রিপোর্ট। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এখন আলোচিত শব্দযুগল। দেশে নির্বাচনী জোট দীর্ঘদিনের সংস্কৃতি হলেও কর্তৃত্ববাদী শাসনে একদলীয় জোটের বাইরে সবই ছিল অকার্যকর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল। জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। প্রার্থী বাছাই থেকে শুরু করে নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, মধ্যপন্থী দল নিয়ে আলাদা জোট গঠনে অন্তত 10টি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। মধ্যপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলাপ আলোচনা করেছি। দেশের স্বার্থকে মাথায় রেখে কোনো জোটে অন্তর্ভুক্ত হওয়ার, সেটা বিএনপি জামাত যে কোনো বিষয়ের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা আমরা চলমান রেখেছি। অন্যদিকে 54 যুক্ত ফ্রন্টের আদলে জোট গঠনের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলছেন, শুধু নির্বাচন নয়, আন্দোলন সংগ্রামকে মাথায় রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট। নয়া যুক্ত ফ্রন্ট এরকম নামের প্রস্তাব আছে। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে না, আন্দোলন, সংগ্রাম এবং নির্বাচন, এটাকে কেন্দ্র করে আমরা জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। আসন সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শরিক দলগুলোর জয়ী হওয়ার সম্ভাব্যতা যাচাই করেই আসন ছাড়ের কথা বলছে জামায়াত। যে এখানে যাকে দিলে তিনি পাশ করবেন সেই দলকে আমরা সেখানে দেব, সবাই মিলে তাকে সাপোর্ট করব। যে লিয়াজো কমিটি করা হয়েছে, এই 8 দল থেকে একটা লিয়াজো কমিটি, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দিতে বিএনপি অপেক্ষা করছে তফসিল ঘোষণার দিনক্ষণের। যুগপথদের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, আমরা আন্দোলন করেছি, যুগপথদের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, যুগপথদের সাথে নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রস্তুতি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ, অসহনীয় যানজট, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নে ময়মনসিংহে বাড়ছে বিপর্যয়ের ঝুঁকি, মাস্টার প্ল্যান বাস্তবায়নে জোর। লুটপাটকারীদের শাস্তি চায় বিএনপি, তবে অর্থনীতির স্বার্থে প্রতিষ্ঠান বন্ধের সমাধান দেখছে না দলটি। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিতের তাগিদ জামায়াতের। আর মাফিয়া ব্যবসায়ীদের বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছে এনসিপি। রাজধানীর এক অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন রাজনৈতিক দলের নেতারা।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক সম্মেলনের আয়োজন করে বণিক বার্তা, যাতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় লালফিতা দৌরাত্মে সরকার নিজেই ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আর সব মানুষের অংশগ্রহণ নিশ্চিতে নতুন অর্থনৈতিক মডেলে যাওয়ার উপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাকে পৌঁছাতে পারবো না। অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে, এবং সেই অংশগ্রহণ করতে গেলে যেই ধরনের অর্থনীতি বিগত দিনে চলে আসছে, আমাদেরকে সেই অর্থনীতি থেকে সরে একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা চিন্তা করতে হবে। নানা বৈষম্য এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে নির্বাচনটা খুবই পিসফুলি এই ট্রানজিশনটা ঘটানো। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করতে হবে। সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। দুর্বৃত্তপনা সহায়তা করছে রাষ্ট্র, বিপ্লবী পরিবর্তন নয়, যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারে ইউনাইটেডলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নতুন বাংলাদেশ নয়, বরং সমৃদ্ধ বাংলাদেশ গড়া বিএনপির লক্ষ্য। আমাদের 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন, তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা আগামী বাংলাদেশ বিনির্মাণে মতামত তুলে ধরেন। কম আমদানি হয়েছে আর হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের 55 বছর পূর্তিতে 16 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। বিকালে গুলশানের দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিজয় রোড শো করা হবে। শুরু হবে চট্টগ্রামের কালুরঘাট থেকে। মশাল বহন করবেন একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাই যোদ্ধা। মির্জা ফখরুল জানান, 2 সপ্তাহের রোড শোতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, দেশাত্মবোধক গান, বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির প্রচার সহ নানা আয়োজন থাকবে। 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে রোড শো। গৌরবের 55তম বিজয় মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা, বিজয়ের রোড শো সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। 1 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। এভাবে কমছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন, যা দেশের সংকটময় জ্বালানি পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিবিআনার উৎপাদন কমতে থাকা জ্বালানি খাতে বড় ধাক্কার আগাম বার্তা। যদিও পেট্রোবাংলা বলছে বিপর্যয় সামলাতে নতুন নতুন কূপ খননের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তা যথেষ্ট মনে করছেন না বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবেনের রিপোর্ট। প্রমাণিত মজুদ কিংবা দৈনিক উৎপাদন, 2 সূচকেই দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনা। একই সঙ্গে ধুঁকতে থাকা জ্বালানি খাতের সংকটময় প্রতিচ্ছবিও। 1998 সালে হবিগঞ্জের নবীগঞ্জে ক্ষেত্রটি আবিষ্কৃত হওয়ার প্রায় 1 দশক পর থেকে গ্যাস উত্তোলন করে আসছে মার্কিন কোম্পানি শেভরন। 7.67 TCF প্রমাণিত মজুদের বিপরীতে এরই মধ্যে ব্যবহার হয়েছে 6 TCF-এর বেশি গ্যাস। এখনও দেশে উৎপাদিত প্রায় অর্ধেক গ্যাসের যোগান দেওয়া এই ক্ষেত্রটির দৈনিক সরবরাহ কমতির দিকে। 3 বছর আগেও দৈনিক 1200 থেকে 1300 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলত যে ক্ষেত্র থেকে, তার উৎপাদন এখন নেমে এসেছে 850 মিলিয়ন ঘনফুটের ঘরে। সবচেয়ে নির্ভরতার এই ক্ষেত্রটির গ্যাসের মজুদ ফুরিয়ে আসা আগামীতে জ্বালানি খাতে বড় বিপর্যয়ের ইঙ্গিত, এমন সতর্কবার্তা বিশেষজ্ঞদের। যে কোনো গ্যাস ফিল্ড তো অফুরন্ত হয় না, তার একটা লাইফ টাইম থাকে। তো আপনি যদি সেই লাইফ টাইমের শেষের দিকে এসে যান, তখন
হঠাৎ করে আপনার এই উৎপাদনটা একেবারে নিচে ধসে যাবে। সেরকম যদি হয়ে যায় তাহলে জ্বালানি খাতে বিরাট ধস নামবে। সুতরাং এটার উপর যে নির্ভরশীলতা, এটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে বাংলাদেশ একটা বড় রকমের গ্যাস সংকটে পড়বে অবশ্যই, কারণ অন্যান্য গ্যাস ফিল্ডগুলো ওইভাবে ডেভেলপ করা হয়নি। বিশেষজ্ঞদের তাগিদ, বিবিআনার উৎপাদন ধারাবাহিকভাবে ফুরাতে থাকলে জ্বালানি খাতে সামনে যে ধাক্কা আসতে পারে তা সামলাতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে জোর কদমে। যদিও নতুন নতুন কূপ খনন করে মোট উৎপাদন ধরে রাখার পরিকল্পনা সামনে আনছে পেট্রোবাংলা, কিন্তু তা যথেষ্ট মনে করেন না বিশেষজ্ঞরা। আমাদের এখন 7টা রিগ কূপ খননে ব্যবহৃত হচ্ছে, এটাও একটা আমাদের জন্য রেকর্ড। আপ্রাণ চেষ্টা করছি আমরা যে জিনিসটা, সেটা হলো যেটা ডিক্লাইন হচ্ছে সেই পরিমাণকে কভারেজ দেওয়ার জন্য অন্যান্য কূপ খনন থেকে আমরা যে গ্যাসটা পাওয়ার আশা করছি সেটা দিয়ে কভারেজ দেওয়ার আমাদের টার্গেট। বাংলাদেশে যে অনুসন্ধান কূপের খনন হার, এটা বিশ্বের অন্যতম নিম্ন স্তরের একটা খনন হার। আমরা প্রতি বছর কয়টা অনুসন্ধান কূপ খনন করি, অতি নগণ্য। এক্সপ্লোরেশনটা যদি একটা ইন্টেন্সিভ লেভেলে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আমরা আরও অনেক বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার সম্ভাবনা আমাদের খুব বেশি। তো সেই পথে কিন্তু আমরা হাঁটি না। এছাড়া কূপ খননের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে পেট্রোবাংলা, তার বাস্তবায়ন গতি নিয়েও রয়েছে প্রশ্ন। বিবিআনার মতো বড় আকারের গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমতে থাকা নিঃসন্দেহে দেশের জ্বালানি খাতের জন্য বেশ উদ্বেগজনক। এমন অবস্থায় পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কৌশলী ভূমিকা, কর্মতৎপরতা আর বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করছে এ খাতের ভবিষ্যৎ, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভল্ট থেকে চুরি হওয়ার সম্পদের তালিকা 32 দিন পরও প্রকাশ করেনি বিমান বাংলাদেশ। চুরির পর কিছু অস্ত্র পাওয়া গেলেও সময় সংবাদের অনুসন্ধান বলছে ভল্টে রাখা হতো স্বর্ণসহ মূল্যবান সম্পদ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। তদন্তেও অসহযোগিতার অভিযোগ পুলিশের। নুরুল আলম নয়নের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালের স্ট্রং রুম বা ভল্ট, যেখানে রাখা হয় আমদানি করা বহনযোগ্য মূল্যবান মালামাল। তবে গত 28 অক্টোবর সেখানেই ঘটে দুর্ধর্ষ চুরি। কিছু অস্ত্র বাদে সবকিছু নিয়ে নেয় চোরচক্র। আগুনের ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন সচিবকে দেয়া বিমান বাংলাদেশের এক চিঠি বলছে, টার্মিনালের সবকিছু পুড়ে গেলেও ভল্ট ও তার মধ্যে রাখা মূল্যবান মালামাল ছিল নিরাপত্তাহীনতার জন্য, যা কাস্টমস হেফাজতে নেয়ার তাগিদও দেন তারা। কেন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি জানতে কাস্টমস হাউজে সময় সংবাদ। তাদের দাবি নিরাপত্তা নয়, রাজস্ব আদায় করার কাজ তাদের। আর সচিবকে দেয়া চিঠি তাদের হাতে আসার আগেই হয়েছে চুরি। যে কোনো পণ্যের ক্ষেত্রেই কাস্টমস মূলত ট্যাক্স ম্যানেজমেন্টে দেখবে, আর পণ্য যখন নিলামের অবস্থা হবে তো নিলামটা আসলে আপনার কয়েকটি স্টেপ পার হয়ে, সরকার নির্ধারিত কয়েকটি স্টেপ আছে সেগুলো পার হয়ে তারপর নিলামের ব্যবস্থাপনাটা হয় আর কি। ডিরেক্টলি আমাদেরকে পণ্য নেওয়ার কোনো সুযোগ নেই। চুরির এতদিন পরও এ ঘটনায় হয়নি কোনো মামলা। বিমানবন্দর থানায় করা সাধারণ ডায়েরিতেও চুরি হওয়া পণ্যের তালিকা উল্লেখ করেনি বিমান বাংলাদেশ। বিমানবন্দর থানা পুলিশ বলছে তদন্তে সহযোগিতা করছে না বিমান কর্তৃপক্ষ। ঘটনার সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ডাকা হলেও থানায় আসেননি কেউ। আমরা নোটিশ করেছি, কেউ আসেনি। এটা তো সময় নষ্ট হলো। পরবর্তীতে এখন আমরা ওইখানে যে খোঁজার চেষ্টা করতেছি যে কারা কারা ডিউটি ছিল। চুরির ঘটনা নিয়ে বিমান বাংলাদেশের কেন এমন লুকোচুরি জানতে বিমান ভবনে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। কর্তৃপক্ষের দাবি, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ছাদ ধসে দুর্ঘটনার শঙ্কা থেকেই সরিয়ে নেওয়া হয় নিরাপত্তা কর্মীদের। বিমান সিকিউরিটি তারাই পাহারা দিত মনে করলো, তো ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা বাহিরে গিয়ে পাহারা দিবা, কারণ যে কোনো সময় বিল্ডিংয়ের ধসে পড়তে পারে। চুরির ঘটনার পর ভল্টে কিছু অস্ত্র পাওয়া গেলেও মূল্যবান সম্পদ বা স্বর্ণ ও ডায়মন্ড ছিল কিনা তা নিশ্চিত করেনি বিমান বাংলাদেশ। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে চুরি হওয়া ভল্টে শুধু অস্ত্র নয়, মূল্যবান সম্পদও রাখা হতো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।
অবৈধ সম্পদের তথ্য গোপনের সুযোগ ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। বছর খানেক ধরে দুদকের নির্দেশে বন্ধ থাকা 532টি লকার খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে। দুদক সম্পত্তি জানিয়েছে এবং বলেছে তাদের প্রতিনিধিদের উপস্থিতিতেই লকার খোলা যাবে। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে তাদের লকার আপাতত খোলা হবে না। অর্থনীতি বিশ্লেষক বলছেন এই পদক্ষেপ অবৈধ সম্পদ লুকানোর প্রবণতা কমাতে সহায়ক হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরকে চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার করে দুদক। আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত এসকে সুরের বাসায় তল্লাশি চালায় কমিশন। পরে কেন্দ্রীয় ব্যাংকের তার লকারে অভিযান পরিচালনা করে অঢেল সম্পদের সন্ধান মেলে। এসকে সুরের লকার খোলার সময় দুদক জানতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নামে রয়েছে 532টি বিশেষ লকার। অবৈধ সম্পদ লুকিয়ে রাখার সন্দেহে সংস্থাটি 4 ফেব্রুয়ারি চিঠি দিয়ে এসব লকার অবরুদ্ধ করে। পরবর্তীতে লকারে অভিযান ঘিরে দুদক কর্মকর্তাকে সরিয়েও দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব বিশেষ লকার সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর পরিপ্রেক্ষিতে দুদকের কাছে চিঠি দিয়ে লকারগুলো খোলার অনুরোধ জানায় কেন্দ্রীয় ব্যাংক। পাল্টা চিঠিতে দুদক জানায় অবৈধ সম্পদ লুকানোর সুযোগ কমাতে উদ্যোগটি তারা স্বাগত জানায়। তবে লকার খোলার সময় দুদকের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত করতে হবে। এদিকে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদার সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তাদের লকার বন্ধই থাকবে, যদিও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি দুদক। অর্থনীতি বিশ্লেষকের মতে অবৈধ সম্পদের সুযোগ কমাতে সিদ্ধান্ত যুগোপযোগী। লকার সার্ভিসকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভিতরে হোক এবং ব্যাংকে যারা কমার্শিয়াল ব্যাংকে যারা কর্মরত রয়েছে তাদের ভিতরেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এখন থেকে এটা সচেতন হবে যে দুর্নীতি করা থেকে তারা একটা বিরত থাকবে। বাংলাদেশ ব্যাংকের যাদের নামে অনুসন্ধান কিংবা মামলা চলমান রয়েছে সেই তালিকা প্রস্তুত করতে কাজ করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে নিজের বেসরকারি প্রতিষ্ঠানে। বছরের পর বছর ধরে চলছে এই অপকর্ম। এমনকি রোগী নিতে ব্যবহার করছেন সরকারি হাসপাতালের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদেরও। অবিশ্বাস্য হলেও এমন কাণ্ড ঘটাচ্ছেন রাজধানীর মাতোয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের এক পদস্থ কর্মকর্তা। সবার সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। সুমন সরকারের ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট। মাতোয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগের সামনের চিত্র এটি। প্রত্যেকেই খুব কর্মব্যস্ত। কারণ খুঁজতে গিয়ে দেখা গেল ভালো সেবার আশ্বাস দিয়ে অর্থের বিনিময়ে রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে চান তারা। আর এই কাজ সম্পন্ন করতে পারলে তাদের আয় রোগী প্রতি 5 থেকে 10,000 টাকা। রোগীর থেকে 10,000 নিবার পায় তাহলে 3,000ও দিতে পারে। যেরকম বিল দেয় সেরকম বিলে 4,000 টাকা, 3,000 টাকা। অনুসন্ধানের এ পর্যায়ে মুকিত নামের এই গাড়ি চালককে অনুসরণ করব আমরা। মুকিত হাসপাতালের কেউ না হলেও তার গাড়িতে করেই রোগী ভাগানো হয় মাতোয়াইল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত হাসপাতালে। দর্শক, আমাদের সামনে দিয়ে মাত্রই ওই গাড়িটি একজন যাত্রীকে সঙ্গে নিয়ে বের হয়ে গেছে। আমরা এবার ওই গাড়িটিকে ফলো করব, দেখব গাড়িটি কোথায় গিয়ে থামে। মাতোয়াইল হাসপাতাল থেকে মুকিতের গাড়ি ঢুকলো বাংলাদেশ নবজাতক হাসপাতালে, যে হাসপাতালের মালিক মাতোয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান। তার স্ত্রী ওই হাসপাতালের চেয়ারম্যান। সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে পরিচালকের বেসরকারি হাসপাতালে বুঝিয়ে দেওয়ার পর মুকিত একটি টোকেন সংগ্রহ করলেন দারোয়ানের কাছ থেকে। পরে সেই টোকেন দিয়ে কাউন্টার থেকে নিজের কমিশন তোলেন তিনি। প্রতি রোগী বাবদ 1500 থেকে 2,000 টাকা করে পান মুকিত। এবার মুকিতের মুখোমুখি হবার পালা আমাদের। রোগী তো গাড়ি ভাড়া দিলেন, তারপরও কাউন্টার থেকে কিসের টাকা নিলেন মুকিত? আমি 1 টাকা না, 1 টাকা না, আমি 400 টাকা ভাড়া আনছি। এখানে আপনার সিন্ডিকেট হচ্ছে সিকিউরিটি, রোগীকে বুঝায়া মনে করেন ওখানে পাঠায়।
আবার যে সিকিউরিটি গার্ড মুকিতের গাড়িতে রোগী তুলেছেন তার রেট আরও বেশি। রোগী যতদিন থাকবে সেই অনুযায়ী টাকা নির্ধারিত হবে নিরাপত্তারক্ষীদের। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চক্রের সদস্যরা তুলে ধরেন রোগী ভাগানোর পুরো প্রক্রিয়া। আমি পাঠাইলে সেনা পাবো। ক্লিনিকগুলো তো এখানে সিভিলে এসে থাকে। এনআইসিউ রোগীটা পাঠাইলি রোগী প্রতিদিন থাকলে প্রতিদিন 2,000 টাকা করে দিতেছে, বিলটা আসতে থাকে। সিকিউরিটি গার্ড এই টাকার আবার ওরা ভাগ করে নেয়। রোগীর অবস্থা যত বেশি গুরুতর, সিন্ডিকেট সদস্যদের মনে তত বেশি আনন্দ। কারণ রোগীর হাসপাতালের বিল বাড়লেই বাড়তে থাকবে তাদের কমিশনের অঙ্ক। এটাই যেন মাতোয়াইলের মা ও শিশু হাসপাতাল সহ আশেপাশের বেসরকারি হাসপাতালগুলোর প্রায় প্রতিদিনের চিত্র। এবার কথা বলতে চাই মাতোয়াইল হাসপাতালের পরিচালকের সঙ্গে। আমি প্রফেসর মুজিবুর রহমান, সাইনবোর্ড মোড়ে নবজাতক একটা হাসপাতাল আছে। নবজাতক হাসপাতালের কি মালিক আপনি? রোগী ভাগিয়ে নিজের ব্যক্তিগত হাসপাতালে পাঠানোর বিষয়ে জানতে চাইলে শুরুতে পরিচালক মুজিবুর রহমান 2 দিন পরে আসার জন্য বলেন। পরশুদিন আসো, ছোটখাটো বলো ভ্রান্তি যেগুলো থাকে কারেকশনের যুগগুলো বলে দেবা, যেগুলো করুন। আর যদি মনে করে যে না এটা মহাগর্হিত জাতিরে জানাইতে হবে, তখন তো মিডিয়াতে যাওয়া লাগবে। 2 দিন পর ফোন করার পর এবার নানা টালবাহানায় ঘোরাতে থাকেন তিনি। এক পর্যায়ে মুঠোফোনে মুজিবুর রহমান তার বাসায় যাওয়ার অনুরোধ করেন আমাদের। সময় তো দিছো, আর একটা দিন সময় দাও। হ্যাঁ, তোমার ম্যাডাম খুব অসুস্থ, তুমি যদি মনে কিছু না করো আমার বাসায় একটু চায়ের দাওয়াত না, তুমি আমার বাসায় আসো। মাতোয়াইল হাসপাতালের পাশের আরেক হাসপাতালের নাম প্রোঅ্যাক্টিভ। কমিশনের বিনিময়ে রোগী ভাঙানোর বিষয়টি অবলীলায় স্বীকার করলেন হাসপাতালের উপপরিচালক। তাদের মার্কেটিং এর লোক আছে, ওদের একটা সেলস টার্গেট দেওয়া থাকে, ওইটা অনেক সময় নেওয়ার জন্য ওরা কি করে, এরকম দিয়ে একটা রোগী গিয়ে পাঠায়, সেলস টার্গেট পূরণের জন্য ওরা এই ডাটি ওয়ার্কগুলো করে। এটা তো আমি ডিনাই করতেছি না। রোগী ভাগানো এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের পরিচালক সহ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের নির্বাহী পরিচালকের। আমি এই বিষয়টাকে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। যদি এই বিষয়ে সম্পৃক্ততা পাওয়া যায় বা এই ধরনের কিছু আমরা পাই, ডেফিনেটলি আমরা এইটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেটের মাধ্যমে অসহায় রোগীদের এই গলাকাটার উৎসব বন্ধ হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিত নগরায়নে ঝুঁকি বাড়ছে ময়মনসিংহ নগরীতে। অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ, অসহনীয় যানজট, দুর্বল বজ্র ব্যবস্থাপনায় ভোগান্তিতে নগরবাসী। পাশাপাশি বাড়ছে ভূমিকম্পে বিপর্যয়ের ঝুঁকি। তবে সম্প্রতি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশের পর বদলে যাওয়ার স্বপ্ন দেখছেন নগরবাসী। ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ দেশের সবশেষ বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন, সম্ভাবনায় ভরপুর এই জনপদ। কিন্তু সেই সম্ভাবনার পুরোটা বাধাগ্রস্ত হচ্ছে অপরিকল্পিত নগরায়নের কারণে। চরপাড়া, গাঙ্গিনারপাড়, শানকিপাড়া, নতুন বাজার, জিলা স্কুল মোড় সহ শহরের প্রায় সব প্রধান সড়কেই সারাদিন লেগে থাকে যানজট। 5 মিনিটের রাস্তায় 20 মিনিট সময় লাগে, আমগো কেমন করে চলবো? যে পরিমাণ অটো, এরকম কোন শহর নাই যে এত পরিমাণ অটো আছে। যে অবস্থা ময়মনসিংহ শহরের, মানে এটা চিন্তার বাইরে। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টার বেশি সময় লাগছে। নগরের প্রবেশ মুখ থেকে কেন্দ্রের ব্যস্ততম অঞ্চল পর্যন্ত চলছে একের পর এক বহুতল ভবন নির্মাণ। 2018 সালে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর এখনও নেই কোনো মাস্টার প্ল্যান। অপরিকল্পিত এসব ভবন বাড়াচ্ছে সংকট। বিভিন্ন ডিপার্টমেন্টের মাঝে যে সমন্বয়, সেটারও অভাব রয়েছে, যার কারণে আসলে এখানে বরাদ্দ হয়, বাজেট হয়, কিন্তু সেগুলি পরিকল্পিতভাবে প্রপারলি কাজে লাগানো হয় না। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের বাস্তবায়ন না হলে বাড়বে ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি। যদি আপনি নিয়ম কানুন না মানেন, আপনাকে এটার জন্য দুর্যোগ পোহাতে হবে। অনেক বিল্ডিংয়ে আছে যেগুলোর অনুমোদন নাই, এই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ এবং এগুলো ভেঙে পড়ার ব্যাপক সম্ভাবনা আছে। সিটি কর্তৃপক্ষ বলছে, নগরীর বহুতল ভবন নির্মাণের 80% অনুমোদন প্রক্রিয়াতে দুর্বলতা আছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে বহুতল ভবনগুলো দেখা যায়, তার 80% অনুমোদন দেওয়া বিসি কমিটির মাধ্যমে। হয়তো ওই সকল কমিটির কোনো ভুল ত্রুটি থাকলে থাকতেও পারে, নতুবা এত সরু রাস্তার উপরে এত বহুতল ভবন কিভাবে হয়ে গেল। 2024-25 অর্থ বছরে নগরীতে 7 তলার বেশি 27টি ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ছাড়া এই শহর ক্রমে হয়ে উঠছে অচল। তবে একটি পরিকল্পিত আধুনিক নগরী গড়ে তুলতে গত 26 নভেম্বর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের গ্যাজেট প্রকাশে বেড়েছে নগরবাসীর প্রত্যাশা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে জীবননগরের শহীদুল ইসলাম সহ কয়েকজন ঘাস কাটতে গয়েশপুর সীমান্তের দেয়ালের মাঠে যায়। এ সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন শহীদুল। পরে মরদেহ ভারতের
পরে মরদেহ ভেতরে নিয়ে যায় বিএসএফ। খাগড়াছড়িতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে পানছড়ি উপজেলার তারাবনছড়া এলাকায় বাসিন্দাদের আইনশৃঙ্খলা ও সন্ত্রাস বিরোধী বিভিন্ন বিষয়ে অবগত করেন কর্মকর্তারা। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ৩ শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়। সভা শেষে সেনাবাহিনীর একটি মেডিকেল টিম স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়। ভোরের সময় দেশের ডলার সংকট নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রমজানে পণ্য আমদানিতে এলসি খোলায় কোনো জটিলতা নেই। ইসলামী ধারার 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু হবে বলেও জানান তিনি। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতের তাগিদ দেন গভর্নর। বিগত সরকারের সময়ে নজিরবিহীন লুটপাটে খেলাপি ঋণের সর্বশেষ পরিমাণ দাঁড়িয়েছে 6,45,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় 35.77%। আমি অন্তত শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, বৈদেশিক মুদ্রার সংকট, টাকার অবমূল্যায়ন আর রাজনৈতিক অস্থিরতায় আমদানি খরচ বেড়েছে। অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের ঋণ না দিয়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে ব্যাংকগুলো। আমদানি শুল্ক থেকে শুরু করে সবকিছু মিলে প্রায় 60%-এর মতো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়েছে। লোন অ্যাপ্রুভাল থাকা সত্ত্বেও এলসি করতে পারছেন না, কারণ আপনারা জানেন সকলে অনেকগুলো ব্যাংক স্থবির হয়ে আছে। ক্লাসিফাইড করলেই টাকাটা প্রভিশনে রাখতে হয়, প্রভিশন করলে ডিভিডেন্ড দেওয়া যাবে না। আর সেই কারণেই এটা যদি আমি অ্যাভারেজ 35% ধরি, তাহলে এই 35% টাকা গেল কোথায়? তবে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স এবিপির দাবি, এলসি সহ কোনো খাতেই নেই জটিলতা। কি পরিমাণ রিস্ক আমরা ক্যারি করি, কিভাবে টাকাগুলো লুট হয়ে যায়, কিভাবে টাকাগুলো সাইফন্ড অফ হয়ে যায়, কিভাবে টাকাগুলো কর্পোরেট সেক্টর টাকাটা মেয়ের বিয়ে দেয়, BMW গাড়ি কেনে এবং করে আমাদের লোনটা ব্যাক করে, একবার চিন্তা করে না যেটা গরিব দেশের রাষ্ট্রের টাকা এগুলো। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়ে ব্যাংক খাত, বিষয়টি বিবেচনায় রাখতে হবে আগামী সরকারকে। বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহ থেকে। ডলার সংকট না থাকায় রমজানের পণ্য আমদানিতে খোলা হয়েছে অতিরিক্ত ঋণপত্র। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। এলসি ওপেনিং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 15%, গতবারের করসপন্ডিং পিরিয়ডের চাইতে বেশি আছে। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। ব্যাংক খাতের দুরবস্থার জন্য বন্ড স্টক মার্কেটের দুর্বলতাকেও দায়ী করেছেন গভর্নর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নীতিগত দুর্বলতা ও বাস্তবায়নের অভাবে শিল্প খাতে জ্বালানি অপচয় 60%-এর বেশি। বেসরকারি সংস্থা সানেমের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। শনিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি পলিসি নিয়ে সেমিনার আয়োজন করে সানেম এবং ডিসিসিআই। গবেষণায় উঠে আসে, দক্ষতার অভাবে অপচয় হচ্ছে জ্বালানি, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। সেমিনারে নীতি প্রয়োগের আগেই নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথাও উঠে আসে আলোচনায়। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করেন বিইআরসির চেয়ারম্যান। যে বিদ্যুৎ উৎপাদন করছে তাকে বিদ্যুৎ উৎপাদন করতে দেন ইফিশিয়েন্টলি, যে ডিস্ট্রিবিউশন করছে তাকে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিতে বলেন ইফিশিয়েন্টলি। আমার মনে হয় যে আমাদের প্রাইভেট সেক্টর বাংলাদেশকে এই অবধি নিয়ে আসছে। আমরা যে আমাদের টার্গেটগুলো যে আপনারা সেট করে দিচ্ছেন তার থেকে ভালো আমার মনে হয় পারফরমেন্স আমরা নিয়ে আসবো। আপনারা যখন পাওয়ারটা নেবেন প্লিজ 1 লাফে 100 নিন না, প্রথমে 25 নেন, 30 নেন, 50, বাড়তে বাড়তে 100-তে যারা টাইম ফ্রেম করেছি। এবং এটা কিন্তু করা সম্ভব, কারণ নতুন যেগুলো স্টিল মিল আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আজকাল ইলেকট্রনিক কন্ট্রোল বা থার্মিস্টার কন্ট্রোল আমরা বলি, বা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করা যায়। একটা পত্রপত্রিকা আসছে যে 2030 সালের পরে গ্যাস থাকবে না। অসংখ্যবার পত্রপত্রিকা আসছে, এটা একবার দুইবার না। সো আমরা কি যথাযথ বিকল্পের চিন্তা করেছি? আমরা করি নাই ওইভাবে। ইভেন আমরা অনুসন্ধান যেটা করা প্রয়োজন গ্যাসের জন্য, এই অনুসন্ধানটাও ঠিক মতো করি নাই। আমরা গত 15-16 বছরে সমুদ্রে কিছুই করি নাই,
অফশোরে। অনশোরে কোনো নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার হয় নাই। আমরা যদি অনুসন্ধানে ইনভেস্ট করতাম আমরা জানতে পারতাম যে অনশোরে গ্যাস নাই, অথবা থাকলে পেয়ে যেতাম। বাজারে দাম না কমানোর নামে ভোক্তা অধিকারের কর্মকর্তারা লোভ দেখানো অভিযান চালায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে রাজধানীর সিডাপ মিলনায়তনে BAGF আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, 5 মিনিটের জন্য পণ্যের দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দেওয়া যায় না। নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ কিংবা কৃষকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে না বলে মনে করেন তিনি। এছাড়া অনেক বিষয়ে দ্বিমত থাকা সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যদি এই অ্যালায়েন্সটা করতে পারি সবকিছু মিলিয়ে, আমাদের এগ্রিকালচার ডেফিনেটলি আমাদের একটা বড় ধরনের গভর্নমেন্ট গিয়ে বাজারে মাঝে মাঝে লোক পাঠাই দেয় না, টিসিবির লোক কতগুলো কী সব যায় বাজারে। হোয়াট ননসেন্স! ও কি দাম কমাইতে পারছে কোনোদিন? দেখছেন আপনারা? এরা মার্কেটে গিয়ে যাচ্ছে, এই আপনি কেন বিক্রি করতেছেন, ওইটা কেন করতেছেন? এর মতো বোকামি আর কিছু নেই। 5 মিনিটের জন্য দাম কমাইছে, তারপর ও যাওয়ার পর দাম আরও ডবল হয়ে গেছে। তো কোনো লাভ নেই এগুলো। আপনাকে আসল জায়গায় হাত দিতে হবে। আপনি আসল জায়গায় যদি প্রোডাক্টিভিটির মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে পণ্যের দাম কম রাখতে পারেন, ইন্টিগ্রেট করতে পারেন মার্কেটের সাথে, দেন সবাই বেনিফিটেড। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ SY রামাদান। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসের সেমিনারে কথা বলেন তিনি। জাহাজ ফ্লোটিলার প্রসঙ্গ তুলে শহীদুল আলম সহ আটক হওয়া অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান ইউসুফ SY রামাদান। বলেন, ফিলিস্তিনিরা শরণার্থী হয়ে লজ্জিত নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিনিধিত্ব করতে পেরে তারা গর্বিত। এ সময় মানবাধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। By the Israeli occupation. The government of the People's Republic of Bangladesh for standing with us. ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশ সরকার ও এদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শরণার্থী হয়ে লজ্জিত নই, ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। Voice for peace and human dignity. কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা না বাড়ালে আগামী 1 দশকের মধ্যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ। আবার AI এর নেতিবাচক প্রভাবে যুব সমাজ ধ্বংসের শঙ্কাও রয়েছে। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে দিনব্যাপী AI লিটারেসি ওয়ার্কশপে কথা বলেন অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। যথাযথ উপায়ে AI ব্যবহার করলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হবে বলেও মনে করেন তিনি। এ সময় অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে যায় বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনের রাজনীতি বিষয়ক ফার্স্ট সেক্রেটারি লরা অ্যাডাম। বাংলাদেশ যদি গভর্নমেন্ট ড্রাইভ করেন, এআইতে বাংলাদেশ গার্মেন্টস চেয়ে বড় হইতে পারে এক্সপোর্টে, এবং তারা কি করতে পারবে জানো? $150 বিলিয়ন এক্সপোর্ট করা সম্ভব। আফ্রিকার মতো কান্ট্রি এআইতে যেভাবে মুভ করতেছে, আমরা কিন্তু এখনো মুভ করতেছি না। এআই যেমন ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। আমি বলি এআই ইজ এ হিলার, এআই ইজ এ কিলার। বঙ্গোপসাগরের বুকে নীল জলের দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিনে নৌ রুটে চলাচল করবে 7টি জাহাজ। থাকবে রাত যাপনের সুযোগও। দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নোঙর করেছে পর্যটকবাহী 2টি জাহাজ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ দুটি। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হইল এক একটা জাহাজের 350 করে। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে, আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 7টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর
আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেক রিসোর্ট অনেকে চালু করে নেয়। আর পরিবেশ অধিদপ্তর বলছে পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নানা জটিলতায় থমকে থাকা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে 42টি রুট। খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উল্লেখ করে ডিটিসিএ বলছে, মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ও মতামত পেলে দ্রুতই শেষ হবে বাকি কাজ। সময় ক্ষেপণের কারণ হিসেবে পরিবহন মালিকদের অসহযোগিতা, দলীয় প্রভাব ও সরকারের সদিচ্ছার অভাবকে দুষছেন পরিবহন বিশেষজ্ঞরা। আশরাফুল ইসলামের তোলা ছবিতে সাইফুল রুদ্রর রিপোর্ট। বাস রুট রেশনালাইজেশনের জন্য 2012 সালের পর থেকে একাধিকবার নানা প্রস্তাব, কারিগরি রিপোর্ট ও পর্যবেক্ষণ জমা পড়ে মন্ত্রণালয়ে, তবে শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। প্রকল্প পরিচালক বলছেন, দীর্ঘ এক যুগের এলোমেলো ব্যর্থ চেষ্টাকে পাশ কাটিয়ে গেল 6 মাসে অংশীজনদের সহযোগিতায় রুটের সম্ভাব্য তালিকা নির্ধারণ করেছে ডিটিসিএ। তার মতে, দলীয় পরিচয়ে চাঁদাবাজি ও এলাকাভিত্তিক অসহযোগিতার কারণে একীভূত গণপরিবহন ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। বিগত সরকারের আমলে বাস মালিক সমিতি বলেন, শ্রমিক ফেডারেশন বলেন, তাদের থেকে আমরা সম্পূর্ণরূপে বিরোধিতা পেয়েছি। কাউন্টার বসাতে গেলে, বাসটা চালাতে গেলে, এলাকায় কোথাও রাখতে গেলে চাঁদা চাওয়া হচ্ছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বাকি কাজ এগিয়ে নেবেন তারা। আমরা যদি ছোট ছোট রুট দেই তাহলে আমার কিন্তু রিটার্ন কম আসবে। ছোট রুটের তখন ক্লায়েন্টরা বঞ্চিত থাকবে না, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমরা এটা মিনিস্ট্রিতে পাঠিয়েছি, তো সেইখান থেকে যে গাইডেন্সটা আসবে সেটার ভিত্তিতে আমরা এটা ওয়েবসাইটে প্রকাশ করতে চাই। ডিটিসিএ নানা অগ্রগতির কথা বললেও ডিটিসিএর সক্ষমতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন বিশেষজ্ঞরা। আগে সরকারও পারে নাই, কারণ কোনো দিন ওই পরিবহন মালিকদেরকে হোস্টাইল করতে চায় নাই। সিন্ডিকেট যেইভাবে হয়ে গেছে, তার সাথে পুলিশও জড়িত আছে, স্থানীয় পর্যায়ের মাস্তানও আছে এবং ট্রান্সপোর্ট লিডাররা আছে, তারা কোনোদিন ছেড়ে দিবে না। কর্তৃপক্ষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, চাঁদাবাজি বা অন্যান্য সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সরকারের উচিত হবে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এদিকে পরিবহন মালিক সমিতির মহাসচিব বলছেন, রুট রেশনালাইজেশন বাস্তবায়নে তারা পুরোপুরি প্রস্তুত। সংগঠনের কারণে এটাকে প্রতিবন্ধকতা করে রেখেছে জনস্বার্থের বিরুদ্ধে। এটাকে আমরা ভুল বলে প্রমাণ করব, সহযোগিতা করব এবং এটাতে আমরা অংশগ্রহণ করব, এতে আমরা লাভজনক হব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন জানান, 2026-এর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাস রুট রেশনালাইজেশন। রাউট সেগমেন্ট সিলেক্ট করেছে, হয়তো ওই সেগমেন্ট হয়তো আমাদেরকে কমাতে হবে, বাড়াতে হবে। ইট হ্যাজ টু গো থ্রু সাম মিররেশনস বাস মালিক সমিতির সাথে। এইটা আমরা মোস্ট লাইকলি হয়তো বাই জানুয়ারির ভিতরে হয়তো শুরু করার চেষ্টা করব। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত 2000 পরিবারকে ত্রাণ সহায়তা দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ইউনিসেফ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাকে সঙ্গে নিয়ে এগুলো বিতরণ শুরু হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর একটি বিদ্যালয়ে শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শনের। এসে এই কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। দুস্থ মানুষের পাশে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে। আমাদের একটা জাতীয় পরিষদের একটা অনুদান আছে, তো এদেরকে 2000টা পরিবারকে আমরা ইনশাআল্লাহ সেই অনুদানটিকেও দেব। আর বড় রকমের যে সাহায্যটা লাগবে ঘরগুলোকে নির্মাণ করা, সেটা আমার মন্ত্রণালয় করতে পারবে না, কিন্তু আমি জানি অন্য সকল মন্ত্রণালয় তৎপর আছে। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যেন গ্রামের ছেলেমেয়েরা স্বল্প ব্যয়ে পড়াশোনা করতে পারেন। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এনপিআইইউবির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে কথা বলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। জানান, গরু ছাগল লালন পালন করে দেশের গ্রামের নারীরা সন্তানদের পড়াশোনার খরচ জোগাড় করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্স চালু করায় কর্মজীবীরা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। তা দেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করেন তিনি।
গণতন্ত্র সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবে সবার আগে আসবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম জিয়ার সুস্থ থাকা খুবই জরুরি। শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসে কথা বলেন তারা। গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না, এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন। দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আপোষহীন থেকেছেন, নিজে কারাবাস বেছে নিয়েছেন কিন্তু মাথা নত করেন নাই। তো এই রকমের একজন আপোষহীন মানুষ, তাকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই তার অসুস্থতায় দল মত নির্বিশেষে সরকারি বেসরকারি সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই হসপিটালের দিকে আসছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিকল্প কেউ নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খানের উপজেলার শেখরনগরে স্কুলের মাঠে মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সমর্থনে এক সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার কিছু হয়ে গেলে দেশ সংকটে পড়বে, এমনকি ভোটের আনন্দও মুছে যাবে। এ সময় সাম্য ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে সবার অংশগ্রহণের আহ্বানও জানান তিনি। আমার নেত্রী যদি শুধুমাত্র শুয়ে থাকে, আমাদের সকল আনন্দ হয়ে যাবে। এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো অনেক পরিবর্তন আসবে। যে পরিবর্তনগুলি মানুষের কাব্য, জনগণের অধিকার যাতে প্রলম্বিত না হয়, নারী পুরুষের বৈষম্য দূর হয়, হিন্দু মুসলমানের বৈষম্য না থাকে, ধনী গরিবের মধ্যে যেন বৈষম্য দূর হয়। এই বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র গঠন করতে গেলে তাহলে আপনাদের সকলের সহযোগিতা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গতকাল শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় কোতোয়ালিতে গণসংযোগকালে তিনি আরও বলেন, তারেক রহমান কেবল একজন ব্যক্তি নন, তিনি দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে পরিণত হয়েছেন। শেখ হাসিনা দেশকে যে অবস্থায় রেখে গেছেন সেখান থেকে এগিয়ে নিতে হলে তারেক রহমানকেই দরকার। তাই তার নিরাপত্তা নিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। ইশরাক হোসেন আরও বলেন, তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে পলাতক ফ্যাসিস্টরা। ওনার নিরাপত্তার জনিত কারণ রয়েছে এবং এখানে তার এককভাবে ওনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। উনি কেবল একজন ব্যক্তি নন, উনি আগামী দিনে বাংলাদেশকে এই যে খুনি স্বৈরাচারী হাসিনা একেবারে দাফন করে রেখে গিয়েছে, সেখান থেকে যদি আমরা আবার জীবিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকেই সবচেয়ে বেশি প্রয়োজন তারেক রহমানকে। অতএব তার নিরাপত্তা এবং ওনার ভবিষ্যৎ কর্মকাণ্ডকে যাতে উনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন সেটি নিশ্চিত করার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। পাহাড়ি এলাকায় ফসলের মাঠে দেখা মেলে না কৃষি কর্মকর্তাদের। সীমান্তবর্তী 3 উপজেলায় নাজুক যোগাযোগ ব্যবস্থা এবং ঊর্ধ্বতনদের নজরদারিদের অভাবে মাসের পর মাস মাঠে আসেন না তারা। ফসলের রোগবালাই দমনে স্থানীয় দোকানের পরামর্শ আর পূর্ব অভিজ্ঞতায় শেষ ভরসা কৃষকদের। শহীদুল ইসলাম হীরার তথ্য এবং বাবু চক্রবর্তী তোলা ছবিতে রিপোর্ট। সবজি ক্ষেত হোক বা ধানের আবাদ, সীমান্ত ঘেঁষা ফসলি জমিতে কখনোই দেখা মেলে না কৃষি কর্মকর্তার। শেরপুরের পাহাড়ি জনপদ শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্তের কৃষকদের অভিযোগ, ফসলের রোগবালাই থেকে মুক্তি পেতে কৃষি বিভাগ থেকে সময় মতো সঠিক পরামর্শ পান না। এতে ক্ষতিগ্রস্ত হয় ক্ষেত, কমে যায় উৎপাদন।
ফসল রক্ষায় নিজস্ব অভিজ্ঞতা, স্থানীয় কীটনাশক দোকানি আর বিক্রয় প্রতিনিধিদের পরামর্শে বালাইনাশক ব্যবহার করতে হচ্ছে কৃষকদের। অনেক সময় ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের মাঠ। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের সশরীরে উপস্থিত হয়ে পরামর্শ দেওয়ার দাবি তাদের। আমরা অসহায় লোক, সরকারের কোনো অনুদান আমরা পাই না। ধান আবাদ করছি, মাজরা পোকার জন্য অনেক বিষ দিছি, কিন্তু কাজ হয় নাই। পরে দোকানদারে যাই বলছি যে দোকানদার যেটা দিছে এটা নিয়ে আমরা আর কি দিতাছি। প্রায় 50 বছর ধরে আছি, কোনোদিন আমরা কৃষি অফিসারে দেখি নাই। সার বিষ যাই ব্যবহার করি ওই আমরা নিজের যুক্তিতেই। দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি কর্মকর্তার। এই ধরনের অভিযোগ যদি কৃষক লেভেল থেকে যদি আমাদের কাছে আসে, মানে স্পেসিফিকভাবে কোন ব্লকের বা কোন ইউনিয়ন উপসহকারীরা তারা মাঠে যাচ্ছে না, অবশ্যই আমরা সেটা আমাদের যে বিভাগীয় যে বিধিমালা আছে সেই অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নেব। 3টি উপজেলার যে পাহাড়ি ইউনিয়নগুলো আছে, এখানের উপসহকারীদেরকে পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে উপজাতি অঞ্চলগুলোতে বেশি সময় দেওয়ার জন্য তাদের প্রতি আলাদাভাবে একটা নির্দেশনা জারি করব। কৃষকের ফসলের মাঠে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। সময় সংবাদ, শেরপুর। মূল্যবৃদ্ধি ও অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় জামালপুরে বেড়েছে আখের চাষ। তবে সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অভিযোগ কৃষকের। এদিকে চলতি বছরের আখ মাড়াই শুরু করেছে জিল বাংলা সুগার মিল। পর্যাপ্ত কাঁচামাল থাকায় লক্ষ্যমাত্রা পূরণে আশা মিল কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জের ঝিলবাংলা সুগার মিলের প্রতিদিনের আখ মাড়াই সক্ষমতা 1050 মেট্রিক টন। তবে নানা কারণে তা দিন দিন কমে এসে দাঁড়িয়েছে 872 মেট্রিক টনে। গত 28 নভেম্বর শুরু হয়েছে চলতি বছরের আখ মাড়াই কার্যক্রম। কৃষকরা বলছেন সরকার প্রতিমন আখের মূল্য 250 টাকা বৃদ্ধি করায় চাষিদের আগ্রহ বেড়েছে। অন্য ফসলের চেয়ে উৎপাদন খরচ কম হওয়ায় এ ফসলে লাভ হচ্ছে বেশি। তবে একটি সিন্ডিকেটের কারণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ তাদের। আখ চাষি অনেক ভালো আছে, আবাদ সব দিকে আগেতেছে, ফসল আগেতেছে। আমাদের যেহেতু রেট একটু বেশি, এখন আখের আবাদ করার পরে আমাদের কৃষকের মোটামুটি ভালোই পোষা। যদি কুইশারের মূল্যটা একটুটা বাড়ায় দিত তাহলে হয়তো কৃষক ফুর্তিতে আনন্দতে আরো কুইশারের আখ চাষি আরো কুইশার বাড়াইতো। ফিল্মেনেরা যদি না ভালো করে পঞ্জিটা দেয়, ভালো সাবজেক্ট করে তাহলে কুইশার আবাদ সবাই করবো, কুইশার আবাদ কোনো হবো না। পর্যাপ্ত আখ মাঠে থাকায় এবছর লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী মিল কর্তৃপক্ষ। গত বছর ছিল 5010 একর জমি, আর এবছর হচ্ছে 5300 একর জমিতে। এবছরে আমাদের টার্গেট আছে 70,000 মেট্রিক টন। তবে আশা করা যায় আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আখ পাবো এবং সম্ভবত তার চেয়ে বেশি হবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগ বলছে জামালপুরে এবছর আখের চাষ হয়েছে 5003 একর জমিতে, যা গত বছরের তুলনায় 90 একর বেশি। আর মিল কর্তৃপক্ষের তথ্য মতে চলতি মৌসুমে 70,000 মেট্রিক টন আখ মাড়াই করে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4009 মেট্রিক টন চিনি। সময় সংবাদ, জামালপুর। স্থায়ী নিয়োগ ও 15 ভাগ মহার্ঘ ভাতার দাবিতে নাটোর চিনিকলের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শনিবার সকালে চিনিকলের সামনে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। এ সময় আন্দোলনকারীরা চিনিকলের অস্থায়ী শ্রমিকদের নিয়োগ স্থায়ীকরণ, 15 ভাগ মহার্ঘ ভাতা প্রদান, অস্থায়ী শ্রমিকদের প্রতিদিন 750 টাকা প্রদান এবং শুক্রবার ও শনিবার শ্রমিক কর্মচারীদের সঙ্গে কর্মকর্তাদের দায়িত্ব পালন করার দাবি জানান। পলি জমে নদী ও খালের তলদেশে ভরাট হয়ে যাওয়ায় সুনামগঞ্জে ব্যাহত হচ্ছে স্বাভাবিক সেচ কার্যক্রম। এতে বড় মৌসুমে অনাবাদি থাকছে জেলার অন্তত 10,000 হেক্টর কৃষি জমি। তবে অনাবাদি এসব জমি চাষের আওতায় আনাতে বিকল্প পদ্ধতি অনুসরণের পরামর্শ কৃষি বিভাগের। আর খাল খননের পাশাপাশি গভীর নলকূপ বসানোর কথা জানিয়েছে বিএডিসি। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভট্টের তথ্য, এবাদুল হক রুজেলের ছবি নিয়ে থাকছে রিপোর্ট। সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার খরচার হাওরের মাটি ফেটে চৌচির চড়ে বেড়াচ্ছে গবাদি পশু, অথচ এসব জমিতে এখন বড় আবাদের প্রস্তুতি নেয়ার কথা কৃষকদের। পলি জমে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় মৃত খালগুলো, এতে সেচ দিতে না পারায় বড় আবাদ করতে পারছেন না কৃষকরা। আমরা যে সময়মত পানি পাই না, যে বেলা লোয়া দিয়ে লোয়া সময়মত লোয়া দিতে পারি না, ধানও না, পানি ফুকাই দিতেছে, অন্য তো সময়
তাতে আমরা রোয়া দিতাম, অন্য অসময়ে রোয়া দিতেছি। টাইম মতো পানি পাইতো তাহলে এই জমির ফসলগুলি আরো ভালো হইতো আর আমরা খুব ভালো ফলন পাইতাম। এদিকে অনাবাদি জমিগুলো চাষের আওতায় আনতে ধানের বিকল্প ফসল আবাদের পরামর্শ কৃষি বিভাগের। আর অনাবাদি জমি চাষের আওতায় আনতে চলতি মৌসুম থেকেই খাল খনন শুরু হয়েছে বলে জানিয়েছে বিএডিসি। পাশাপাশি দেয়া হচ্ছে সেচ যন্ত্র। কৃষকদেরকে আমরা সচেতন করছি যে এখন পর্যন্ত যেগুলো বীজতলা হয়ে গেছে, চারার বয়স 20-25 দিন 30 দিন হইলে যাতে তারা রোপণ করে ফেলে। যে ফসল চাষ করলে পানি কম লাগে সেই ফসল চাষ করে যাতে সেই জমিগুলো অনাবাদি জমিগুলোকে আবাদের আওতায় আনা যায়। সেই ফসল যেমন সরিষা। ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করছি যে পরিমাণ জমি আবাদের বাইরে আছে সুনামগঞ্জে বা আবাদ যোগ্য করা সম্ভব, সেই পরিমাণ জমি আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারবো। কৃষি বিভাগের তথ্য 10,000 হেক্টর পতিত জমি বোরো চাষের আওতায় আনলে প্রতি বছর প্রায় 31,520 মেট্রিক টন ধান উৎপাদন হবে, যার আনুমানিক মূল্য 110 কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী সাদেক হাসান ইমন। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। এদিকে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মোড় নিয়েছে। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে মার্কিন বিমানের টানা ওঠানামা, ভারী সরঞ্জাম নামানো নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে ভেনেজুয়েলা জুড়ে। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে শনিবার সকাল থেকেই দেখা যায় মার্কিন সামরিক বিমানের টানা কার্যক্রম। CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার, 3টি MV-22 অসপ্রে এবং কোস্টগার্ডের নজরদারি হেলিকপ্টার, সব মিলিয়ে ঘাঁটিটি পরিণত হয় আঞ্চলিক অপারেশনের কেন্দ্রস্থলে। রণকৌশলগত অবস্থান আর বিস্তৃত অবকাঠামোর কারণে 2004 সালে বন্ধ হয়ে যাওয়া এই ঘাঁটির পুনরায় চালু হওয়া বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপরের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দেন। কিন্তু এই নির্দেশ বাস্তবায়নে কোনো সামরিক অভিযান চলছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছে পেন্টাগন। এমনকি হোয়াইট হাউস থেকেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল। পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহে 6টি বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস। ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। একই দিন ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করে মাদুরো সরকার। লাতিন আমেরিকার গবেষকরা বলছেন, মাদক পাচার রোধের আড়ালে এটি একটি ভূ রাজনৈতিক অভিযান যা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ভেনেজুয়েলা সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনে রাশিয়ার তীব্র আক্রমণে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 29 জন। কিয়েভের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইউক্রেন। একই সময়ে যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে নতুন আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানান, রাতভর বেসামরিক নাগরিক, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আক্রমণ চালিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের আরও 8টি নগর দখল করেছে পুতিন বাহিনী। দোনেৎস্ক ও অন্যান্য অঞ্চলে রুশ সেনারা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে মস্কো, যদিও কিয়েভ তা অস্বীকার করেছে। এদিকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার 2টি শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে। শুক্র ও শনিবার হামলা চালিয়ে ট্যাঙ্কার 2টি ধ্বংস করা হয়। এক ইউক্রেনীয় কর্মকর্তার বরাতে CNN জানায়, নৌবাহিনী ও SBUর যৌথ এই অপারেশনে সি বেবি মেরিটাইম ড্রোন ব্যবহার করা হয়। এটি রাশিয়ার তেল পরিবহনে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও আরোহীদের বের করে আনতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তুরস্ক।
পাল্টাপাল্টি হামলার মধ্যেই উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের পর ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম ওমেরোভের নেতৃত্বে নতুন প্রতিনিধি দল গঠন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করবেন। জেলেনস্কি বলেন, জেনেভায় আলোচনার ফলাফলের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চূড়ান্ত হবে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র 19 পদক্ষেপের নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সেই প্রস্তাবের কিছু মূল অংশ পরিবর্তন করেছে। মস্কোর দাবি, পরিবর্তিত প্রস্তাবটি গঠনমূলক নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতির পরও পশ্চিম তীর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অভিযান এবং হামলায় শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যা এখনও অব্যাহত রয়েছে। গাজার শরণার্থী শিবিরে শীতের তীব্রতাও মানুষের জীবন বিপন্ন করছে। এদিকে বিশ্বের বিভিন্ন শহরে চলছে ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে প্রতিবাদ। পশ্চিম তীরে তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অভিযানে 200-র বেশি ফিলিস্তিনি আহত হন, যাদের মধ্যে 78 জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশপাশের গ্রাম আক্কাবা ও তায়াসির অভিযান চালায় ইসরায়েলি সেনারা। গত 4 দিনেও অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় কালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও 9 জনকে আটক করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 70,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত 1,70,000 ছাড়িয়েছে। আক্রমণের ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। গাজা সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে 535টি ইসরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে শরণার্থী শিবিরে শীতের প্রকোপে মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। চরম ঠান্ডা থেকে ছোট অস্থায়ী তাঁবু রক্ষা করতে পারছে না। দেখা দিয়েছে খাবার ও পানির সংকটও, সঙ্গে বেড়েছে রোগের প্রকোপ। শিশুদের মধ্যে দেখা দিচ্ছে চর্মরোগ। অন্যদিকে বিশ্বের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ তীব্র হয়েছে। লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ইউরোভিশন প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাতিল করার আহ্বান জানিয়েছেন। রোমেও হাজারো মানুষ ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে। তারা গাজায় হামলা অবিলম্বে বন্ধ করা এবং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার আহ্বান জানান। মিছিলকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে শান্তি ও ন্যায়ের দাবিতে স্লোগান দেন। অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও গাজাবাসীর পক্ষে বিক্ষোভ চলছে। প্যারিস, বার্লিন ও মাদ্রিদে হাজার হাজার মানুষ শান্তির আহ্বান জানাচ্ছেন এবং গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মিয়ানমারে নির্বাচনের এক মাস আগে সংবাদ মাধ্যমের ওপর দমন পীড়ন বাড়িয়েছে জান্তা সরকার। এমন অভিযোগ তুলেছে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। আসন্ন নির্বাচন পুরোপুরি সেনা নিয়ন্ত্রিত এবং সহিংসতাপূর্ণ এক পরিবেশে আয়োজন করা হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর। এদিকে অনলাইন প্রতারণা সিন্ডিকেট দমনের নামে যুক্তরাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জান্তা সরকার। মিয়ানমারের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অভ্যন্তরীণ সংকট। বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে সংঘাতের মধ্যেই দেশটির সুকক্কর শহর ও কেকে পার্কে অনলাইন প্রতারণা নেটওয়ার্ক উচ্ছেদে যৌথ অভিযান অব্যাহত রেখেছে জান্তা সরকার। নিরাপত্তা বাহিনী ও প্রশাসনিক সংস্থার সমন্বয়ে গঠিত দলগুলো এসব এলাকায় অবৈধ স্থাপনা ভাঙা ও সরানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে। পুরো কেকে পার্ক এলাকায় এ পর্যন্ত 635টি অবৈধ স্থাপনার মধ্যে 263টি ধ্বংস করা হয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা সিন্ডিকেট দমনের নামে যুক্তরাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জান্তা মুখপাত্র মেজর জেনারেল জৌ মিন্তুন। মিয়ানমারকে আরও অস্থিতিশীল করে তুলতে ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য তার। সম্প্রতি প্রতারণা সিন্ডিকেট দমনে স্ট্রাইক ফোর্স মিশনের অংশ হিসেবে থাই পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে FBI এজেন্টদের থাইল্যান্ডে পাঠায় যুক্তরাষ্ট্র। এদিকে নির্বাচনের এক মাস আগে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের ওপর দমনপীড়ন কঠোর করার অভিযোগ তুলেছে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। সংস্থাটির দাবি, নির্বাচনে হস্তক্ষেপ সংক্রান্ত নতুন আইন করে সাংবাদিক সংগঠনের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। এতে ভোটের স্বচ্ছতা অসম্ভব হয়ে পড়ছে। নতুন এই আইনে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 100 জনের বেশি মানুষকে।
মিয়ানমারের নির্বাচন পুরোপুরি সেনা নিয়ন্ত্রিত এবং সহিংসতাপূর্ণ এক পরিবেশে আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার দপ্তর OHCHR এর মুখপাত্র জেরেমি লরেন্স। এমনকি প্রধান রাজনৈতিক দলগুলোর অনেককেই নির্বাচনের বাইরে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জান্তা শাসনামলে মিয়ানমারের যেসব নাগরিক দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র বা অন্যত্র চলে গেছেন তারা চাইলে আবার দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মিয়ানমারের অভিবাসীদের সাময়িক আইনি স্বীকৃতি সুবিধা বাতিলের ঘোষণা দেওয়ার পর এমন কথা বলেন জান্তা প্রধান। নাসরিন রুমি, সময় সংবাদ। ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে শ্রীলঙ্কা জুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 153-তে দাঁড়িয়েছে। নিখোঁজ আরও 191 জন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অঞ্চল জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারে চলছে সহায়তা কার্যক্রম। পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ও জরুরি পরিষেবা। শ্রীলঙ্কায় স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। আহত 200-রও বেশি। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। প্রায় 78,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। পাহাড়ি ঢলে রেললাইন, সড়ক ও সেতু ভেঙে পড়ায় বহু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণে বাড়িঘর, কৃষি জমি আর প্রধান মহাসড়ক পানিতে তলিয়ে যায়। চা উৎপাদনকারী মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিধসে বহু পরিবার আটকা পড়ে। উদ্ধার কাজে নেমেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। কলম্বোর আশপাশের এলাকায় নদীর পানি ফুলে ওঠায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। অধিকাংশ জলাধার উপচে পড়ায় নিচু এলাকায় পানি প্রবাহ আরও বেড়েছে। এদিকে ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্বাঞ্চলেও ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া দফতর বলছে ঝড়টি রোববার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর উত্তর পশ্চিম মুখে এগোবে। উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে NDRF এর 14টি দল। বাড়তি সতর্কতা হিসেবে আরও 10টি দল প্রস্তুত রাখা হয়েছে। লবণ চাষে বিস্তীর্ণ মাঠ ডুবে যাওয়ায় শত শত ক্ষুদ্র চাষি জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন। শ্রীলঙ্কার সহায়তা হিসেবে 6.5 মেট্রিক টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে ভারত। ইন্দোনেশিয়ার সুমাত্রার উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও সংকটজনক। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত গ্রামে পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দলগুলো। পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সামগ্রীও। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জার্মানিতে সংসদে বিরোধী ও চরম ডানপন্থী দল AfD'র নতুন যুব শাখা গঠনকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ কর্মকর্তা সহ অন্তত 15 জন আহত হন। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। শনিবার জার্মানির হেসেন প্রদেশের গিসেন শহরে চরম ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড AfD'র ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানের আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর বিরোধিতা করে। তারা AfD'র সব কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায়। এরপরও এই আনুষ্ঠানিকতায় যোগ দেয় বহু সাধারণ মানুষ। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। চলে বোতল ও পাথর ছোড়াছুড়ি, পুলিশের লাঠিচার্জ ও জল কামান ব্যবহার। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। সভায় যোগ দিয়ে AfD প্রধান টিনো ক্রুপালা বলেন, তরুণরাই জার্মানির ভবিষ্যতের শক্তি। তিনি দাবি করেন, দেশে প্রায় 10 লাখ অবৈধ ও নিয়ম ভঙ্গকারী অভিবাসী রয়েছে। তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানান তিনি। ক্রুপালা বলেন, তার দল সরকারে গেলে এসব অভিবাসীকে দ্রুত ফেরত পাঠানো হবে। এদিকে AfD'র সহনেত্রী আলিস ভাইডেল বলেন, যুব শাখা গঠনের বিরোধিতা ও গণতান্ত্রিক আচরণ। AfD'র যুব শাখা ঘিরে সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। বলেন, এমন পরিস্থিতি এড়াতে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধান দরকার। তা না হলে ডানপন্থী ও বামপন্থীদের মধ্যে এ ধরনের সংঘাত চলতেই থাকবে। এতে দেশের স্বাধীনতা ও স্থিতি ঝুঁকিতে পড়বে। সভায় ভোটাভুটিতে 90.4% সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন জন পাস্কাল হোম। নতুন জার্মানি গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি। জার্মানির গণমাধ্যম ZDF এর পলিট ব্যারোমিটার বলছে 27% সমর্থন নিয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল AfD। সাম্প্রতিক সময়ে জার্মানির জাতীয়তাবাদী চরম রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা AfD'র বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে ক্ষমতাসীন মের্জ প্রশাসন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে উগ্র ডানপন্থায় বিশ্বাস করে এএফটির এই উত্থান অদূর ভবিষ্যতে জার্মানির মতো গণতান্ত্রিক দেশকে করে তুলতে পারে অস্থির ও অস্থিতিশীল। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পোস্টাল ভোটকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রতিদিনই বাড়ছে নিবন্ধন করা প্রবাসীর সংখ্যা। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করতে এগিয়ে এসেছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। গেল কয়েক বছরে পর্তুগালে পাড়ি জমিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। দেশটির অভিবাসন সংস্থা আইমার তথ্য অনুযায়ী 52,000-এর বেশি বাংলাদেশি এরই মধ্যে দেশটির রেসিডেন্স পারমিট নিলেও পর্তুগালে বসবাস করা বাংলাদেশির সংখ্যা প্রায় 70,000। শতকরা 10% শিশু কিশোর বাদ দিলেও দেশটিতে বাংলাদেশি ভোটার সংখ্যা 50,000-এর বেশি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। 27 নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে শুরু করেছেন রেজিস্ট্রেশন। দেশের বাইরে থেকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি তারা। রেজিস্ট্রেশন করার আহ্বান জানানোর পাশাপাশি প্রবাসীদের সহযোগিতার উদ্যোগও নিয়েছে বেশ কয়েকটি সংগঠন। স্বাধীনতার 52 বছর পরে প্রথম প্রবাসীরা যারা বিদেশে থাকে তারা বাংলাদেশের সরকার এবং মানুষের ভাগ্য নির্বাচনের জন্য যে প্রতিনিধিত্ব করে থাকেন ভোট দেওয়া, সেটার সুযোগ আমরা এবারই প্রথম পাচ্ছি। প্রথমবারের মতো বাংলাদেশি প্রবাসীরা ভোটে অংশগ্রহণ করতে পারছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। তো যারা এখনো রেজিস্টার করেন নাই, আপনারা সকলে রেজিস্টার করে ফেলুন। সরাসরি ভোট দিতে পোস্টাল ভোটে নিবন্ধন না করে নির্বাচনের আগে দেশে যাওয়ার জন্য টিকিটও কাটতে শুরু করেছেন অনেক পর্তুগাল প্রবাসী। সন্ধ্যা নামতেই বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে উৎসবের হাওয়া বইতে শুরু করেছে পুরো পর্তুগাল জুড়ে। সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে সাজানো হয়েছে বিভিন্ন শহর, চলছে নানা আয়োজন। আর এসব আয়োজন উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকের ঢল নেমেছে শহরগুলোতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা শীর্ষে। গত 5 বছরে ইতালিতে প্রবেশ করেছে 90,000-এর বেশি বাংলাদেশি। সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। ইতালি পৌঁছাতে বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী ব্যবহার করেন ভূমধ্যসাগরের বিপজ্জনক জলপথ। এই পথে অনেকের স্বপ্নই ডুবে গেছে সমুদ্রের ঢেউয়ে। অপ্রত্যাশিত দুর্ঘটনায় হারিয়েছে বহু জীবন। কট্টর ডানপন্থী মেলোনি সরকার অবৈধ অভিবাসন রোধে নানা পদক্ষেপ নেয়ার পরও সফল হননি। চলতি বছরের প্রথম 11 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় 63,260 জন অভিবাসন প্রত্যাশী। এর মধ্যে সর্বাধিক 19,283 জন বাংলাদেশি। 2000 সালে ইতালি অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পর থেকে গত 5 বছরে 90,000-এরও বেশি বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। দেশটি 2026 থেকে 2028 সালের মধ্যে 5 লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া চালু করেছে। এই কোটায় আবেদন করতে 7 ডিসেম্বরের মধ্যে ফর্ম পূরণ করতে হবে। প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে বলেছেন, অবৈধ পথে না এসে বৈধভাবে আসাই সঠিক। যারা বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসার জন্য চেষ্টা করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই পথ পরিহার করেন। ইতালি সরকার এই অবৈধ অভিবাসীদের ঠেকানোর জন্য সরকারিভাবে বৈধভাবে আসার সুযোগ করে দিচ্ছে। ভূমধ্যসাগরের পাশাপাশি অনেক বাংলাদেশি রোমানিয়া ও আলবেনিয়া হয়ে সড়ক পথে ইতালিতে আসেন। স্পন্সর ভিসার মাধ্যমে আসার ক্ষেত্রে দালালদের কারণে বহু মানুষ অবৈধ হয়ে পড়েছেন। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে বর্তমানে 1.5 লাখেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। বাংলাদেশ সহ 22টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মিশরকে নিরাপদ দেশ ঘোষণা করার প্রস্তাব বিবেচনা করছে। এর ফলে মানবিক বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী নাগরিকদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হবে। সময় সংবাদ, ইতালি।